আমন্ত্রণ দেশ জনপদ লাইভে সঙ্গে আছি অরিন ইশরাত। বন্যার সার্বিক পরিস্থিতি ও ক্ষয়ক্ষতির খবর জানাতে পঞ্চগড় ও লালমনিরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাশেদুজ্জামান বাবু ও জামাল বাদশাহ। প্রথমে চলে যাচ্ছি পঞ্চগড়ে। বাবু, বানভাসীদের জন্য কোনো ধরনের ত্রাণ সহায়তা এসেছে কিনা বিস্তারিত জানাবেন। ধন্যবাদ অরিন আপনাকে। আসলে আজকে বর্ষার এই ঋতুতে কিন্তু অন্যরকম একটি সকাল দেখছে কিন্তু আসলে পঞ্চগড়বাসী। আর আপনি যেমনটি বলছিলেন যে আসলে বানভাসীদের জন্য ত্রাণ সামগ্রী, আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলেছিলাম। জেলা প্রশাসক আমাকে যেমনটি জানিয়েছে যে আসলে বন্যা তেমন না হলেও আর কি বন্যার্তদের জন্য প্রচুর ত্রাণ সামগ্রী কিন্তু এখনো মজুদ রয়েছে। যদি ভারী ধরনের কোনো সমস্যা দেখা দেয় সেই ক্ষেত্রে কিন্তু আসলে ত্রাণ বিতরণ করবে। যেহেতু প্রথম দফায় আসলে বড় ধরনের একটি বন্যা দেখা দিয়েছিল, যেই কারণে কিন্তু আসলে স্থানীয় যে এমপি নাইমুজ্জামান ভূঁইয়া তিনি কিন্তু আসলে ত্রাণ বিতরণ কার্যক্রম চলমান রেখেছিলেন। এরপরে আসলে আরেক দফা বন্যা হলেও কিন্তু আসলে তেমন কিন্তু তৎপরতা আমরা দেখতে পাইনি। এর পাশাপাশি আমরা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলামের সাথে কথা বলেছিলাম। তিনি আমাকে জানিয়েছে আসলে বন্যার পরিস্থিতি, সার্বিক পরিস্থিতি মনিটরিং করা হচ্ছে। যদি বন্যার পরিস্থিতি খারাপের দিকে যায় সেই ক্ষেত্রে আসলে তাদের স্থানান্তর করা, অর্থাৎ তাদের জন্য আশ্রয়ন খোলা, এইরকম পরিস্থিতি হলে সেরকম ব্যবস্থা রাখা হয়েছে। আমরা দেখেছি যে গতকালকেও যে সারা দিনে অর্থাৎ 4 ঘন্টার মধ্যে 48 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। এই বৃষ্টিতে কিন্তু আসলে পঞ্চগড়ের যে জেলা প্রশাসকের কার্যালয়, এসপি অফিস, তারপরে চিফ জুডিশিয়াল আদালত থেকে শুরু কালেক্টরেট, স্কুল অ্যান্ড কলেজ সবগুলো কিন্তু আসলে পানিতে তলিয়ে গেছে। প্রায় হাঁটু জল পানি ছিল প্রত্যেকটি রাস্তায়, যেই কারণে তার আশপাশে যে বাড়িগুলো রয়েছে সেই বাড়িগুলো কিন্তু আসলে কোমর অবধি পানি বিরাজ করছিল, যেই কারণে কিন্তু তারা কিন্তু একটু ক্ষোভ ঝাড়ছিল। এর পাশাপাশি কিন্তু পঞ্চগড় পৌরসভার সমস্ত ওয়ার্ডে কিন্তু আসলে পানিতে তলিয়ে গেছে। বিশেষ করে আপনাকে বলি উত্তর জালাশি, কামাতপাড়া এই জায়গাগুলো একটু নিচে থাকা, সেই জায়গায় আসলে এখন পর্যন্ত কিন্তু আসলে সেইখানকার যারা বাসিন্দা রয়েছে তাদের চুলো জ্বলে না, বিশুদ্ধ পানি পায় না, তা পয় নিষ্কাশনের জন্য বাথরুম ব্যবহার করতে পারতেছে না। এই রকম অবস্থায় কিন্তু বর্তমান সেই সব এলাকার মানুষ। এর পাশাপাশি যে পঞ্চগড়ের যে 43টি ইউনিয়ন, 3টি পৌরসভা, প্রত্যেকটি ইউনিয়ন এবং পৌরসভায় কিন্তু আমরা দেখেছি যে জলাবদ্ধতার দৃশ্য। এই দৃশ্য আসলে খুব বেশিক্ষণ স্থায়িত্ব না থাকলেও কিন্তু আসলে মানুষের যে ভোগান্তি, সেই ভোগান্তির দুর্দশা কিন্তু আমরা লক্ষ্য করেছি। এর পাশাপাশি আপনাকে বলি যে পঞ্চগড়ে কিন্তু আসলে পাথর শ্রমিক, বালু শ্রমিক এবং চা শ্রমিক প্রায় 50,000 শ্রমিক কিন্তু আসলে কাজ করে। এরা কিন্তু আসলে যেদিন প্রচুর পরিমাণ বৃষ্টি হয় সেদিন আসলে সকাল থেকে কাজে যেতে পারছে না বা পুরো দিনে তারা কাজে যেতে পারছে না। সেই কারণে কিন্তু তাদের দৈনন্দিন যে আয় সেটা অনেকাংশে কমে এসেছে। এর পাশাপাশি আমি যদি বলি যে আসলে গোচারণ যে ভূমিগুলো রয়েছে সেই গোচারণ ভূমিগুলো আসলে কিন্তু পানিতে নিমজ্জিত থাকায় কিন্তু গরু এবং ছাগল, ভেড়া থেকে মহিষ থেকে শুরু করে এগুলো কিন্তু আসলে বাঁধতে পারতেছে না, যেই কারণে প্রাকৃতিক যে ঘাস সেই ঘাস কিন্তু খেতে পারছে না। বাইরে থেকে কিন্তু আসলে আমরা দেখেছি যে সেই ঘাসগুলো ক্রয় করে আসলে পশুগুলোকে খাওয়ানো হচ্ছে, এরকম একটি দৃশ্য। অর্থাৎ আমরা তেঁতুলিয়া আবহাওয়া অফিসে কথা বলেছি, আবহাওয়া অফিস বলছে যে আসলে স্থায়ীভাবে বৃষ্টিপাত না হলেও কখনো কখনো ভারী ধরনের বৃষ্টিপাত হতে পারে, যেই কারণে কিছু কিছু এলাকায় কিন্তু জলাবদ্ধতা সৃষ্টি হবে। এর পাশাপাশি আমরা কৃষি অফিসের সাথে কথা বলেছি, কৃষি সম্প্রসারণের অধিদপ্তরের উপপরিচালক তিনি আমাকে যেমনটি জানিয়েছে যে আসলে এই রপা মৌসুম অর্থাৎ আমন মৌসুম চলছে। এই আমন কিন্তু এখন পর্যন্ত মানুষ লাগাতে পারেনি, কারণ অধিকাংশ জমি কিন্তু আসলে পানির নিচে রয়েছে, যেই কারণে কিন্তু অতিরিক্ত পানির কারণে কিন্তু আমরা দেখেছি যে সেসব জমিতে রপা লাগানো এখনো সম্ভব হয়নি। যারা রপা কোনো মতে লাগিয়েছে তারা কিন্তু আসলে প্রথম দফা এবং দ্বিতীয় দফার যে বন্যা, সেই বন্যাতে কিন্তু আসলে সেই রপা আমন কিন্তু নষ্ট হয়েছে, যেই কারণেই কিন্তু আসলে তারা ধারণা করছে যে এর মধ্যে আরেকটু কথা বলি যে বীজতলা যেগুলো ছিল, বীজতলা অধিকাংশ বীজতলা কিন্তু আসলে পানির নিচে থাকায় কিন্তু সেই বীজতলাও নষ্ট হয়েছে, যেই কারণে কিন্তু আবার যদি ভারী ধরনের বন্যা হয় বা বৃষ্টিপাত হয় সেই ক্ষেত্রে কিন্তু আসলে এই বীজতলা নষ্ট হলে কিন্তু আবার যে খাদ্য ঘাটতি
প্রতি কিছুটা শঙ্কা রয়েছে বলে আমরা কৃষকদের মুখে জানতে পারছি। এই ছিল পঞ্চগড় থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। অরিন। দর্শক, পঞ্চগড় থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী। দর্শক, এবার লালমনিরহাট থেকে যুক্ত হবেন সহকর্মী জামাল বাদশা। জামাল, সেখানে বন্যার সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন এবং প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের সহায়তা দেওয়া হচ্ছে কিনা জানাবেন। অরিন, লালমনিরহাটে কিন্তু তিস্তার পানি কয়েক দফা বৃদ্ধির পর 2 দফা স্বল্পমেয়াদী বন্যার ভোগান্তি পোহিয়েছে এই তিস্তার 2 তীরের বাসিন্দাদের। এছাড়া কিন্তু তিস্তা সহ আশপাশের যে 10টি নদী রয়েছে লালমনিরহাটের, সেই 10টি নদীর পানিও কিন্তু গত কয়েকদিন ধরে কমে গিয়েছে। বর্তমানে লালমনিরহাটের তিস্তার যে ডালিয়া ব্যারেজ পয়েন্ট রয়েছে, সেই ব্যারেজ পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার 67 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আর আরেকটি বিষয় বলি যে এই 2 দফা বন্যায় গত 17 জুন থেকে এ পর্যন্ত 2 দফা বন্যার যে ভোগান্তি, সেটির আসলে কাটিয়ে উঠতে না উঠতেই কিন্তু নতুন করে আবারও তিস্তার পানি বৃদ্ধি পাচ্ছে এবং হ্রাস পাচ্ছে। এই হঠাৎ তিস্তার পানি বৃদ্ধি এবং হ্রাসের কারণে 2 তীরেই ভাঙন দেখা দিয়েছে। ভাঙনের বিষয়টি লালমনিরহাট সদর উপজেলার কালমাটি এলাকা ঘুরে দেখেছে এবং আদিতমারি উপজেলার গরিবুল্লাপাড়া এবং হাতিবান্ধা উপজেলার ডাউয়াবাড়ি এলাকায় কিন্তু ভাঙন ব্যাপক আকার ধারণ করেছে। এছাড়া কিন্তু ধরলা এবং মালদা নদীরও ভাঙন হচ্ছে বলে আমরা খবর পেয়েছি। আর গত 2 দফার যে বন্যাটি হলো, এই বন্যায় কিন্তু কৃষকের 610 হেক্টর জমিতে আংশিক ফসলের ক্ষতিগ্রস্ত হয়েছে এবং 25 হেক্টর জমিতে কিন্তু কৃষকের ফসল অর্থাৎ সবজি বীজতলার একেবারেই নষ্ট হয়ে গিয়েছে। কৃষি বিভাগের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে যে মাঠে কিন্তু এই 2 দফার বন্যায় ফসল কম থাকার কারণে কিছুটা ক্ষতি কম হয়েছে। তবে আগামীতে যদি বর্ষা আবারও শুরু হয়, অর্থাৎ বন্যা যদি আবারও আসে, সেক্ষেত্রে কিন্তু ফসলের কিন্তু ব্যাপক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা কয়েকজন নদী তীরবর্তী বাসিন্দাদের সাথে কথা বলতে চাই। আসলে আপনি একটু আমাদেরকে জানাবেন যে 2 দফা বন্যায় কি ধরনের ক্ষয়ক্ষতি হলো এবং কৃষকরা কি ধরনের সহায়তা সরকারের পক্ষ থেকে পেয়েছে। আমরা 2 দফা বন্যা হওয়ার কারণে যে ক্ষয়ক্ষতিটা হয়েছে, তাতে সরকার যেটা অনুদান দিয়েছে আংশিক অল্প অনুদান, তাতে আমাদের চাহিদা মেটে নাই। আমরা খুব বিপদগ্রস্ত। আমাদের ফসল অনেক এই বন্যা আসার কারণে ফসলগুলো পচে গেছে, মাটির নিচে চাপা পড়ার কারণে আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেছি। ধন্যবাদ আপনাকে। আমরা আরেকজন নদী তীরবর্তী বাসিন্দাদের সাথে কথা বলতে চাই। আপনি জানাবেন যে যারা নদীর পানি হঠাৎ বৃদ্ধি এবং হ্রাসের কারণে নদী তীরবর্তী এলাকায় কি ধরনের সমস্যা হচ্ছে এবং সরকারের পক্ষ থেকে বানভাসী মানুষেরা কি ধরনের সহায়তা পেয়েছে। আমাদের এখানে হচ্ছে পানি কমলে আমাদের নদী ভাঙতেছে এবং যখন পানি বৃদ্ধি হচ্ছে তখন আমাদের ফসলের ক্ষতি হচ্ছে। আমাদের সরকার থেকে কিছুদিন আগে বাজেট দিছিল, যেটা দিছিল সেটা আমাদের পর্যাপ্ত না। আমাদের যেটা প্রয়োজন তার থেকে অনেকটা আমরা কম পেয়েছি। আমরা আশা করি সরকার আমাদের দিকে পর্যাপ্ত বাজেট ঘোষণা করবে। ধন্যবাদ আপনাকে। আসলে সব মিলিয়ে তিস্তার যে 2 দফা স্বল্পমেয়াদী বন্যা হয়েছে এবং এই বন্যায় কৃষকের ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে এবং পানি কিন্তু কমার সাথে সাথেই নদীর ডান তীর এবং বাম তীরে যে ভাঙ্গন দেখা দিয়েছে, এই সব কিছুর কারণ হিসেবে কিন্তু তিস্তা নদীর পানি ধারণ ক্ষমতা কমে আসাই একমাত্র দায়ী হিসেবে দেখছেন পানি উন্নয়ন বোর্ড এবং নদী তীরবর্তী বাসিন্দারা। এই দুর্ভোগ থেকে স্থায়ীভাবে সমাধান পেতে তিস্তার খনন অথবা মহাপরিকল্পনা বাস্তবায়নের বিকল্প নেই বলে দাবি করছেন নদী তীরবর্তী বাসিন্দারা। এই ছিল লালমনিরহাট থেকে বন্যার ক্ষয়ক্ষতি ও সর্বশেষ খবর। অরিন। দর্শক, লালমনিরহাট থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী। দেখছেন দেশ জনপদ লাইভ। শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি অব্যাহত থাকছে আজও। এ বিষয়ে বিস্তারিত জানাতে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিক মুন্সি। শফিক, শিক্ষকদের কর্মসূচি নিয়ে বিস্তারিত জানাবেন। অরিন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কিন্তু গত 1 তারিখ থেকে নিয়মিতভাবে প্রতিদিন 11টা থেকে 12টা অবস্থান কর্মসূচি পালন করছেন এবং এই সময়ের মধ্যে তারা কিন্তু আসলে একটা পূর্ণাঙ্গ কর্মবিরতিতে আছেন। তারা কিন্তু ক্লাস পরীক্ষা কার্যক্রম থেকে বিরত রয়েছেন এবং তারা তাদের যে আন্দোলন, এই আন্দোলনটা আরো আসলে ধারাবাহিকভাবে বজায় রাখতে চায়। কারণ তাদের যে মোটা দাগে 3টি দাবি, সেটির প্রথমটি হচ্ছে সার্বজনীন পেনশনের যে প্রত্যয় স্কিম সেটা বাতিলকরণ, শিক্ষকদের সুপার গ্রেডে উত্তীর্ণকরণ এবং শিক্ষকদের জন্য আলাদা বেতন কাঠামো নির্ধারণ। তো এই দাবি 3টি নিয়ে কিন্তু তারা বিগত দিনের মতো আজও কিন্তু তারা
বসেছেন তারা পূর্ণাঙ্গ কর্মবিরতি পালন করছেন এবং অবস্থান কর্মসূচি পালন করছেন। আমরা বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতির সাথে আসলে একটু কথা বলবো। স্যার, আহ, গত শনিবার তো সরকারের পক্ষ থেকে আপনাদের সাথে আসলে বসার একটি প্রক্রিয়া হয়েছিল, একজন মাননীয় মন্ত্রী আপনাদের সাথে বসেছিলেন, আসলে সেটার পরেও এখনো কেন আপনাদের আসলে আন্দোলনে থাকতে হচ্ছে আমাদের একটু জানাবেন। ধন্যবাদ। আমরা আপনারা জানেন যে মাননীয় সড়ক ও যোগাযোগ মন্ত্রীর সাথে আমাদের বিশ্ববিদ্যালয়ের ফেডারেশনের নেতৃবৃন্দের সাথে মিটিং হয়েছে। সেই মিটিং এ আমাদের যে মূল যে 3টি দাবি ছিল তার একটি দাবিও বাস্তবায়ন হবে এই মর্মে আমরা কোনো নিশ্চয়তা পাইনি। তো যেহেতু আমরা নিশ্চয়তা পাইনি সেজন্য আমাদের এই কর্মবিরতি চলছে। সেখানে যে বিষয়টি বলা হয়েছিল যে প্রত্যয় স্কিম 2025 সালের 1 জুলাই থেকে কার্যকর হবে, আসলে এটা আমাদের কোনো দাবি ছিল না। আমাদের দাবি হচ্ছে প্রত্যয় স্কিম থেকে বিশ্ববিদ্যালয়গুলোকে অব্যাহতি দিতে হবে, অর্থাৎ আমরা প্রত্যয় স্কিমে যাব না। তো সেই ধরনের কোনো নির্দেশনা বা প্রজ্ঞাপন আমরা এখনো পাইনি, সেজন্যই আমাদের আন্দোলন চলছে। অরিন, আমরা আসলে বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ডক্টর আব্দুল বাতেন চৌধুরী স্যারের সাথে কথা বলছিলাম। তিনি আমাদেরকে কিন্তু জানালেন যে কেন সরকারের পক্ষ থেকে তাদের সাথে বসার পরেও তারা এই আন্দোলনটি এখন চালিয়ে যাচ্ছেন। আমরা বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ডক্টর তারেক মোহাম্মদ আবির স্যারের সাথে কথা বলবো। স্যার, আসলে এই আন্দোলন যত দীর্ঘ হচ্ছে, ক্লাস পরীক্ষা আসলে হচ্ছে না এবং শিক্ষার্থীরা এক প্রকার পিছিয়ে পড়ছে, সেশন জটের একটা ব্যাপার তো আছেই। এরকম একটা পরিস্থিতিতে এভাবে আসলে আন্দোলনটা চালিয়ে যাওয়া কতটা যৌক্তিক আপনি শিক্ষক হিসেবে মনে করছেন? অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই জানেন যে আমরা সেই 1 তারিখ থেকে আমাদের আন্দোলন চালিয়ে যাচ্ছি এবং আমরা প্রথম থেকে বলে আসছি এবং আপনারা পত্রপত্রিকা মেইন স্ট্রিম সব জায়গায় দেখবেন যে আমাদের এই দাবির যে যৌক্তিকতা, সেই যৌক্তিকতা সুশীল সমাজ থেকে সবাই তুলে ধরেছেন বারংবার। এবং আমরা বারবারই বলে আসছি যে আমরা ডায়লগ চাই এবং আমরা বসতে চাই এবং আমরা সলিউশন চাই। আমরা কোনো জায়গায় বলি নাই যে আমরা রিজিড, এবং আমরা বারবারই বলছি যে আমাদের সমাধান হওয়ার সাথে সাথে আমরা ক্লাসরুমে ফিরে যাব। এবং আমাদের দাবি কিন্তু হচ্ছে যৌক্তিক দাবি, আমরা কিন্তু নতুন কোনো কিছুই চাইনি। আমাদের যে এক্সিস্টিং আমরা যে পেনশন বিধিতে ছিলাম, আমরা সেই বিধিতেই থাকতে চাই। আমরা নতুন করে আপনারা দেখবেন বর্তমান সময়ে বিভিন্ন মন্ত্রণালয় বলেন, বিভিন্ন জায়গায় বলেন, নতুন নতুন গাড়ি কেনার হিরিক, বাড়ি কেনার হিরিক, বিভিন্ন ধরনের হিরিক। আমরা তো শিক্ষকরা সেগুলা আমরা পাইও না, চাইও না, বাট আমাদের এক্সিস্টিং যে সুবিধা আছে সেই সুবিধা আমরা চাই, আমরা সেই সুবিধায় থাকতে, এবং আমরা সেই সুবিধা নিয়েই আমরা শিক্ষক মানুষ, আমাদের চাহিদাও খুব অল্প, আমরা অল্প নিয়ে সন্তুষ্ট থাকতে চাই। আমরা চাই যে আমাদের এক্সিস্টিং যে সুবিধা আছে সেই সুবিধাগুলো আমাদের জন্য বলবৎ থাক, সেখানে রাষ্ট্র নাক না গলাক, সোজা কথা। এবং আমাদের যে দাবি আছে, আমাদের যে স্পেসিফিক দাবি আপনারা জানেন 3টা দাবি, সেই দাবি 3টা আমরা সুস্পষ্ট বারবার বলেছি। সেই দাবিগুলো যখনই আমাদের বাস্তবায়ন হবে, আমরা সাথে সাথে ক্লাসে ফিরে যাওয়ার জন্য প্রস্তুত আছি। এবং আমরা একটু কথা দিতে চাই যে আমাদের এখন যে সেশন যেটুকু আপনারা দেখতে পাচ্ছেন, আমরা শুক্র শনিবার ক্লাস নিয়ে হলেও আমরা সেটা পুষিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমরা আসলে বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদকের সাথে কথা বলছিলাম। তিনি আমাদের কিন্তু জানাচ্ছিলেন যে কিভাবে তারা আন্দোলন চালিয়ে যেতে বাধ্য হচ্ছেন। আমরা বরিশাল বিশ্ববিদ্যালয়ের আরেকজন শিক্ষক সহকারী প্রক্টর ফরহাদউদ্দিন স্যারের সাথে কথা বলবো। স্যার, আসলে যে বিষয়টি এখন দাঁড়িয়েছে, এই পেনশন স্কিম আপনাদের উপর চাপিয়ে দেওয়ার ফলে আপনারা যে আন্দোলন প্রক্রিয়ায় আছেন, তো আপনি কি মনে করেন যে এভাবে যদি আসলে চলতে থাকে তাহলে মেধাবীরা আসলে শিক্ষকতা পেশায় আসবে কিনা? আমাদের কাছে মনে হয়েছে প্রথমেই যে এই যে প্রত্যয় স্কিম, এই স্কিম যদি চালু করা হয় সেক্ষেত্রে মেধাবীরা শিক্ষকতা পেশায় আসবে না, এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে যাতে শিক্ষকতার পেশার দিকে আমরা আকৃষ্ট করতে পারি, সেই জন্যই কিন্তু আমাদের এই আন্দোলন। করেন, আমরা আসলে বরিশাল বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত যে শিক্ষক তাদের সাথে কিন্তু কথা বলছিলাম। তারা নানাভাবে কিন্তু তাদের আন্দোলনের যে যৌক্তিকতা সেটা তুলে ধরছিলেন। তবে এই যৌক্তিকতার পরে গিয়েও যে জায়গাটা আসলে থেকে যায়, সেই জায়গাটা হচ্ছে এমন যে দীর্ঘ প্রায় 15 দিন যাবত আসলে বিশ্ববিদ্যালয়টি অচল অবস্থায় রয়েছে। এবং এটা শুধু কিন্তু বরিশাল বিশ্ববিদ্যালয়ের চিত্র নয়, এটা সারা বাংলাদেশের যতগুলো পাবলিক বিশ্ববিদ্যালয় আছে সবগুলো বিশ্ববিদ্যালয় কিন্তু এখন এক প্রকার অচল অবস্থায় মধ্যেই আছে। কারণ কোনো ধরনের শিক্ষা কার্যক্রম কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে বিদ্যমান নেই। কারণ সেখানকার শিক্ষা সংশ্লিষ্ট শিক্ষক বৃন্দ যারা আছেন, একই সাথে কর্মকর্তা কর্মচারী বৃন্দ যারা আছেন, তারা সম্মিলিত ভাবে আসলে এই গত 2 সপ্তাহ যাবত চলমান যে আন্দোলন চালিয়ে যাচ্ছেন, সেই আন্দোলনটির মাধ্যমে তারা জানান দিচ্ছেন যে এই যে সার্বজনীন পেনশন ব্যবস্থা প্রত্যয় স্কিম, যে সেটার প্রত্যাহার তারা অতি দ্রুত আসলে চান। তো এই ছিল বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে শিক্ষকদের কর্মবিরতির সর্বশেষ খবর। অরিন। দর্শক, বরিশাল থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী।
দেখছেন দেশ জনপদ লাইভ। লাফিয়ে বাড়ছে নিত্যপণ্যের দাম, সাধারণের নাগালের বাইরে প্রতিটি পণ্য। এ বিষয়ে বিস্তারিত জানাতে কুষ্টিয়া ও সাতক্ষীরা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাহিদ হাসান তিতাস ও শরীফুল্লাহ কায়সার সুমন। প্রথমে চলে যাচ্ছি কুষ্টিয়ায়। তিতাস, নিত্যপণ্যের বাজার দর কেমন দেখছেন? অরিন, নিত্যপণ্যের বাজারের কোনো স্বস্তির খবর নেই। প্রতিদিনই কিন্তু আপনি যেমনটি বলছিলেন লাফিয়ে লাফিয়ে বাড়ছে সকল পণ্যের দাম। অর্থাৎ আমি রয়েছি কুষ্টিয়ার সবচেয়ে বড় খুচরা বাজার পৌর বাজারে। আমি যদি এ বাজারের আজকে আপনাকে বাজার দর জানাই, যেমন আলু কেজিতে 10 টাকা বেড়েছে, বেড়ে বিক্রি হচ্ছে 60 টাকা কেজি দরে, এবং পেঁয়াজের দাম কিন্তু আগের মতোই সেই চড়াই রয়েছে, অর্থাৎ 110 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া মরিচের ঝাঁজ ঠেকেছে 200-তে, অর্থাৎ 200 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে মরিচ। বেগুন থেকে শুরু করে পটল, ভেন্ডি, যা কিছুই আপনি বলেন না কেন, প্রতিটি পণ্যের দামই কিন্তু বাজারে চড়াই রয়েছে, অর্থাৎ চড়া দামেই বিক্রি হচ্ছে। আর এদিকে এই বিষয়ে আমি যারা খুচরা বিক্রেতা রয়েছে আমি তাদের সাথে কথা বলেছি। খুচরা বিক্রেতার কিন্তু নানা অজুহাত, অর্থাৎ তারা বলছে কয়েকদিন বৃষ্টি হয়েছে যার কারণে কিন্তু বাজারে আমদানি কমেছে, এবং এই আমদানি কমার কারণে কিন্তু বাজারে দ্রব্যের দাম বেড়ে যাচ্ছে। অর্থাৎ তারা যেটি বলতে চাচ্ছে যে আসলে চাহিদার তুলনায় যোগান কমেছে, যার কারণে কিন্তু দামটি বেড়ে যাচ্ছে। আমার সাথে একজন খুচরা বিক্রেতা রয়েছে, আমি তার সাথে একটু কথা বলতে চাই। আসলে কি কি পণ্যের দাম, কি দামে বেচছেন এবং দাম বাড়ার কারণ কি? আপনার দাম বাড়ার কারণ আছে, মাল আমরা আমদানি কম, ঠিক আছে, এই কারণে বাজারটা বেশি আছে। আপনার যখন আপনার আমদানি বেশি হবে তখন জিনিস দাম এমনি পড়ে যাবে, ঠিক আছে। তখন আমরা আমদানি কম হয় তাহলে আমাকে দাম বেশি দাম কিনতে হয়, আর যখন আমদানি দাম বেশি হয় তখন আমদানি দাম আমাকে কম দাম কিনতে হয়, তখন কম দাম বেচতে হয়। আসলে হঠাৎ করে দাম বেড়ে যাচ্ছে, আবার কোনো কোনো পণ্যের দাম কমে যাচ্ছে, এর কারণ কি? এই কারণে আপনার আছে আমদানি বা দেশ আমদানি বা রপ্তানি নির্ভর হয়, বুঝতে পারছেন। এগুলো ব্যাপারের হাট থেকে নিয়ে আসে, এরা কোন টাইমে দাম কমে বাড়ে তা আমরা বলতে পারবো না, আমরা যেভাবে কিনি সেভাবে আমরা বেশি। যেমনটি শুনছিলেন অরিন, আসলে খুচরা বিক্রেতারা যেটি বলছে যে এখানে এই যে পণ্যের দাম বৃদ্ধি বা কমার ক্ষেত্রে কিন্তু তাদের তেমন কোনো হাত থাকে না। যারা বড় বড় আড়তদার রয়েছে, মহাজন রয়েছে, তাদের কাছ থেকে কিন্তু প্রতিদিন তারা যেভাবে কেনে সেইভাবেই কিন্তু বিক্রি করে। তারা বলছে যে আসলে বাজারে কিন্তু মনিটরিং করে কোনো লাভ হবে না, যদি আড়তদারদের নিয়ন্ত্রণ করা যায় তবেই কিন্তু দাম নিয়ন্ত্রণ হবে, তাছাড়া নিয়ন্ত্রণের কোনো সুযোগ নেই। যদিও খুচরা বিক্রেতারা আমদানির অজুহাত দিচ্ছে, তবে আমরা বাজারে এসে যেটি দেখেছি যে বাজারে কিন্তু কোনো ধরনের কোনো পণ্যের সংকট নেই, সব ধরনের পণ্যই কিন্তু পর্যাপ্ত রয়েছে। তবুও কিন্তু আমদানির অজুহাত দিয়েই কিন্তু বাজারে পণ্যের দাম বৃদ্ধি করা হচ্ছে। আর এই যে প্রতিনিয়তই দ্রব্যের দাম বৃদ্ধির ফলে কিন্তু এক প্রকার নাবিশ্বাস উঠেছে যারা সাধারণ ভোক্তা রয়েছে, তারা সাধারণ ভোক্তারা বলছে যে কোনো মূল্যে এই যে দ্রব্যমূল্যের বাজারের দিকে নিয়ন্ত্রণ করার কথা বলছেন, তারা এক কথাই দোষাচ্ছেন যারা বাজার নিয়ন্ত্রণকারীর দায়িত্বে রয়েছেন তাদেরকে। তারা বলছেন যে বাজার যারা নিয়ন্ত্রণের দায়িত্বে রয়েছেন তারা ঠিকভাবে বাজার মনিটরিং করেন না, দেখভাল করেন না, যার কারণে এক প্রকার সুযোগ পেয়ে যাচ্ছে খুচরা বিক্রেতারা, এবং তারা কিন্তু দাম বাড়িয়ে দিচ্ছেন। অর্থাৎ যার কাছ থেকে যেমন খুশি কিন্তু দাম ধার্য করছেন, আর এর কিন্তু ভোগান্তিতে পড়ছে যারা সাধারণ ভোক্তা রয়েছেন, ক্রেতা রয়েছেন তারা। আমি যদি আরেকটু জানাই যে কুষ্টিয়ার বাজারে কিন্তু এই নিত্যপণ্য অর্থাৎ সবজির দামের পাশাপাশি কিন্তু মাছ, মাংস এবং মুরগির দামও কিন্তু বেড়েছে। অর্থাৎ মুরগির বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 170 টাকা কেজি দরে, এবং সোনালী মুরগি বিক্রি হচ্ছে 270 টাকা কেজি দরে। তবে মুরগি বিক্রেতাদের কিন্তু সেই আগের মতোই অজুহাত, তারা বলছে খাবারের দাম বৃদ্ধি, বাচ্চার দাম বৃদ্ধি, যে কারণে কিন্তু তারা কম দামে এই মুরগি বেচতে পারছে না। এছাড়াও মাছ এবং মাংসের বাজারেও কিন্তু ঊর্ধ্বগতি, অর্থাৎ এখানেও কোনো স্বস্তির খবর নেই। তো আমি সর্বশেষ এতটুকুই বলতে পারি যে আসলে প্রতিনিয়তই কিন্তু দ্রব্যের দাম বেড়েই যাচ্ছে, যদিও বিক্রেতারা যে অজুহাত দেখাচ্ছে সেই অজুহাতের কোনো যৌক্তিকতা নেই। আমি এ বিষয়ে যারা বাজার মনিটরিং এর সাথে জড়িত আমি তাদের সাথে কথা বলেছি। প্রতিদিন লাফিয়ে লাফিয়ে পণ্যের দাম বাড়লেও কিন্তু যারা বাজার মনিটরিং এর সাথে জড়িত আছে তারা কিন্তু বলছেন যে নিয়মিতই তারা বাজার মনিটরিং করছেন। এই ছিল কুষ্টিয়ার বাজার থেকে আমার কাছে সর্বশেষ খবর। আমি চলে যাচ্ছি সাতক্ষীরায়, সেখানে রয়েছেন সহকর্মী সুমন। সুমন, দর্শক, আমরা দুঃখিত, সাতক্ষীরার সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, আমরা পরবর্তীতে আবার চেষ্টা করব। নাহিদ হাসান তিতাস, আপনাকে ধন্যবাদ। দেখছেন দেশ জনপদ লাইভ। বাজারে আবারও বেড়েছে পেঁয়াজের দাম। এ বিষয়ে আরো জানাতে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, পেঁয়াজের বাজার দর কেমন দেখছেন? পেঁয়াজের বাজারের যে অস্থিরতা সেটি কিন্তু চলছেই, অর্থাৎ অস্থিরতা কোনোভাবেই কাটছে না। আমরা দেখেছি ময়মনসিংহের বাজারে পেঁয়াজ সহ নিত্য প্রয়োজনীয়
পণ্যের দাম কিন্তু একেবারেই বেড়ে চলেছে। আমি এখন রয়েছি ময়মনসিংহের শানকিপাড়া রেল ক্রসিং বাজারে রয়েছি। এই বাজারে কিন্তু আজকে পেঁয়াজ বিক্রি হচ্ছে, অর্থাৎ দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 110 টাকা কেজি দরে, এবং ইন্ডিয়ান যে পেঁয়াজ রয়েছে সেই পেঁয়াজ কিন্তু বিক্রি হচ্ছে 105 টাকা কেজি দরে। অর্থাৎ এই যে পেঁয়াজের ঊর্ধ্বগতি, সেই বিষয়টি নিয়ে সাধারণ ভোক্তা যারা আছেন তারা ক্ষোভ প্রকাশ করেছেন এবং তারা বলছেন যে বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার না করা এই যে নিত্য প্রয়োজনীয় পণ্য সহ পেঁয়াজের দাম কিন্তু একেবারেই বেড়েই চলেছে। এবং ব্যবসায়ীরা বলছেন যে যেভাবে পেঁয়াজের দাম বাড়ছে, অর্থাৎ সামনের সপ্তাহে আরো বাড়তে পারে সেই আশঙ্কা কিন্তু ব্যবসায়ীরা করছেন, এবং তারা বলছেন যে তারাই কিন্তু আসলে পাইকারি দরে কিন্তু তারা বেশি দামে কিনে এনে কিন্তু তারা বেশি দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন। আমরা একজন ব্যবসায়ীর সঙ্গে একটু যুক্ত হব, জানতে চাই এই পেঁয়াজের দামটা বাড়ার কারণ কি? আসলে সিন্ডিকেট হিসেবে বোধহয় বাড়তেছে, কিন্তু আমাদের দেশে যেভাবে বিক্রি হইতেছে এটা আমরা বাজারে কিনতেছি 105 টাকা থেকে 160 টাকা, কারণ আমরা বেচতেছি 110 টাকা করে। আমাদের তার করণীয় কিছু নেই, বাড়ার কারণ কি এটা তো বুঝতেছি না আমরা। কারণ সরকার এটা ভালো করে জানে যে এটা আমদানি করতেছে, আমদানির ভিতরে নির্ভর করতেছে, এটা কত করে আমদানি করতেছে এটা তো আমাদের জানা নাই। তাহলে আমরা কেমনে করে বলবো যে কেন বাড়লো বা কেন কমলো? কারণ আমরা মার্কেটে যা কিনতেছি তাই আমরা বিক্রি করতেছি, এছাড়া আমাদের করার কিছু নাই, আমরা বলারও কিছু নাই। কাস্টমারের প্রশ্ন করলে এটার আমরা উত্তরও দিতে পারতেছি না। কারণ হলো আমরা বাজারে যে হারে বিক্রি করতেছি, কারণ যে পেঁয়াজ গত বছর বেশি 140, শুধু 40 টাকা, এখন এটা হচ্ছে 120 টাকা বা 110, গত কয়েকদিন আগে 120 টাকা বেশি, এখন 10 টাকা কিছুটা নমনীয় হয়েছে আর কি, কিন্তু আরো কমবো কিনা এটা আমরা জানি না। ধন্যবাদ। এই ব্যবসায়ী বলছিলেন আসলে কি কারণে পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী সেই বিষয়টি কিন্তু তারা বলতে পারছে না, অর্থাৎ তারাই বেশি দামে কিনে কিন্তু তারা বেশি দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন, এবং বিষয়টি সরকারই ভালো বলতে পারেন সেই বিষয়েও কিন্তু এই ব্যবসায়ী বলছিলেন। অর্থাৎ এই পেঁয়াজ সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যাওয়ায় কিন্তু একেবারেই ভোক্তারা নাবিশ্বাস হয়ে উঠেছে, এবং তারা বলছেন যে বাজার মনিটরিং ব্যবস্থা যদি জোরদার না করা হয় তাহলে এই যে অস্থির অবস্থা, সেই অস্থির অবস্থা কোনোভাবেই কিন্তু কাটিয়ে ওঠা সম্ভব হবে না। এছাড়াও যদি বলি যে ময়মনসিংহের বাজারে হল্যান্ডার আলু যে রয়েছে সেই আলু কিন্তু 60 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আমরা দেখেছি গত সপ্তাহে 55 টাকা কেজি ছিল, এই সপ্তাহে কিন্তু কেজিতে 5 টাকা বেড়ে কিন্তু বিক্রি হচ্ছে। এছাড়াও অন্যান্য যে আলু রয়েছে সেই আলু 70 থেকে 80 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, এবং এছাড়াও সবজির বাজারে কিন্তু একেবারেই আগুন, অর্থাৎ সবজির বাজারেও কিন্তু গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে প্রকারভেদে বিভিন্ন সবজির দাম 10 থেকে 15 টাকা কেজিতে বেড়েছে। অর্থাৎ এই যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বমুখী, সেই ঊর্ধ্বমুখীর বিষয়ে কিন্তু সাধারণ ভোক্তারা বলছেন যে সরকার যদি পদক্ষেপ না নেয় তাহলে এই যে বাজারে অস্থিরতা, সেই অস্থিরতা কোনোভাবেই কাটানো কিন্তু সম্ভব হবে না। আমরা এই বিষয়টি নিয়ে কথা বলেছিলাম, যারা বাজার মনিটরিং করে থাকেন প্রতিনিয়ত তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম, এবং তারা বলছেন যে প্রায় সময়ই তারা কিন্তু ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে থাকেন এবং বাজার কিভাবে নিয়ন্ত্রণে রাখা যায় সেই বিষয়টি কিন্তু তারা ব্যবসায়ীদের সঙ্গে দফায় দফায় পরামর্শ করছেন, এবং তারপরেও তারা চেষ্টা করছেন বাজার নিয়ন্ত্রণে আনার জন্য, কিন্তু তারা সেই তাদের যে চেষ্টা সেই চেষ্টা কিন্তু অব্যাহত রাখছেন। সেই বিষয়টি আমাদেরকে কিন্তু তারা জানিয়েছেন। অর্থাৎ মাছ, মাংস সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের যে ঊর্ধ্বমুখী এবং বাড়তি যোগ হয়েছে পেঁয়াজের দাম এবং কাঁচামরিচের দামও কিন্তু আকাশ ছোঁয়া। অর্থাৎ এই প্রতিনিয়তই দ্রব্যমূল্যের দাম বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ বলছেন যে বাজারে এসে তারা তাদের আয় ব্যয়ের হিসাব কিন্তু তারা কোনোভাবেই মেলাতে পারছেন না, সেই বিষয়টি তারা বলছিলেন, এবং তারা বাজার মনিটরিংয়ের দিকেই কিন্তু বেশি জোর দিচ্ছেন। অর্থাৎ বলছেন যে বাজার মনিটরিং না করলে এই যে বাজারে অস্থিরতা, সেই অস্থিরতা কিন্তু কোনোভাবেই কাটবে না। এবং আমরা এই বিষয়টি নিয়ে ব্যবসায়ীদের সঙ্গেও কথা বলেছিলাম, ব্যবসায়ীরা বলছেন যে আমদানি কমে যাওয়ায় নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে, এবং পেঁয়াজের বিষয়েও কিন্তু তারা বলছেন যে কি কারণে এই যে দাম বাড়ছে সেই বিষয়টি কিন্তু তারা বলতে পারছেন না। অর্থাৎ সরকারের যদি এই বিষয়ে হস্তক্ষেপ তাহলে পেঁয়াজের বাজার কিছুটা নমনীয় হতে পারে, সেই বিষয়টি ব্যবসায়ীরা বলছিলেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে পেঁয়াজ সহ নিত্য প্রয়োজনীয় বাজার থেকে সর্বশেষ তথ্য। ময়মনসিংহ থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী। বাজারে বেড়েছে সব ধরনের সবজির দাম। সবজির বাজারের সবশেষ খবর জানাতে পিরোজপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিবুল ইসলাম হাসান। হাসান, সবজির বাজার দর আজকে কেমন দেখছেন জানাবেন? অরিন, প্রথমে বলে দেখি প্রতিদিনই সবজির বাজারের দাম, প্রতিটা সবজির দাম ঊর্ধ্বমুখী আছে।
কেন পিরোজপুর বাজারে আজকে কাঁচামরিচ চলছে 280 থেকে 300 টাকা দরে, আর ধনিয়া পাতা 300 টাকা এবং টমেটো হচ্ছে 220 টাকা দরে কেজিতে। এছাড়া গাজরও কিন্তু 200 টাকা দরে বিক্রি হচ্ছে এবং কচুর মুখী এবং কচুরলতি দুইটাই কিন্তু 80 টাকা এবং করলা 120 টাকা দরে বিক্রি হচ্ছে পিরোজপুরের এই সবজিগুলো। তাহলে এই ধারণায় মনে করে বোঝা যাচ্ছে যে পিরোজপুরের সবজি বাজারের অবস্থাটা কি। আমি আরো কিছু বলে রেখে যে এখানকার আমি মোটামুটি আড়তদার এবং যারা খুচরো ব্যবসায়ী যারা ক্রেতা তাদের দুই পক্ষের সাথে কথা বলছি। আর তারা বলছে যে মূলত পিরোজপুরে যে কাঁচা বাজারটা যেটা আসা থেকে সবজি বাজার সেটা বাইরে থেকে তারা কিনে আনে এবং তারা যে পাইকারি দামে যে দামে কিনে আনে সেই দামের সামান্য লাভ অনুযায়ী তারা হচ্ছে যে এটা বিক্রি করে থাকে। তবে ক্রেতাদের কিন্তু হচ্ছে প্রচুর পরিমাণে ক্ষোভ এই দরদাম নিয়ে। তারা বলছে যে সাধারণ সবজি কিনতেই তাদের অনেক টাকা খরচ যাচ্ছে এবং এই সবজির তুলনামূলক দামটা অনেকটাই বাজারে বেশি। আমি এখন কথা বলছি একজন ক্রেতার সাথে যে আপনি তো হচ্ছে যে সকাল থেকে বাজার করলেন, সবজি বাজারের দামটা কি? দাম প্রায় সবাই ঊর্ধ্বগতি। আমরা তো ব্যাচেলার, আমরা এইভাবে যদি দাম যদি বাড়ে আমরা কিভাবে খাবো? আমরা টিউশনি করাইয়া খাই, বুঝুন। তো এভাবে যদি বাড়াইতে থাকে তাহলে আমাদের কেনা সম্ভব না। যে আপনি আর একটু বলে রেখেছি, আমি আর কিছু বেশ কিছু সবজির দামটা একটু আপনাদের মাধ্যমে জানাচ্ছি। বিশেষ করে আলুর দাম কিন্তু এখনো 60 টাকাই আছে। 60 টাকা কেজি দরে পিরোজপুর বাজারে আলুটা বিক্রি হচ্ছে। ঢেঁড়স বিক্রি হচ্ছে 60 টাকা কেজি দরে, কাঁকরোল 80 টাকা, পটল 40 টাকা এবং বেগুন কিন্তু আবার এই 100 টাকা ধরে আজকে বাজারে বিক্রি হচ্ছে। মিষ্টি কুমড়া বিক্রি হচ্ছে 40 টাকা করে এবং যেটা জালি কুমড়া বলা হয় সেটা বিক্রি হচ্ছে 50 টাকা কেজি ধরে। এছাড়া লাউ কিন্তু 60 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। বরবটি কিন্তু 100 টাকায় বিক্রি হচ্ছে। রেখা 60 টাকা এবং যেটা ছোট কচু সেটা বিক্রি হচ্ছে 30 টাকা। এমনকি পেঁপেও কিন্তু আজকে বিক্রি হচ্ছে 60 টাকা কেজি ধরে। শসার দাম একটু 80 টাকা নেমে অবশ্য 60 টাকা কেজি ধরে আজকে বিক্রি হচ্ছে। জিরানি 60 টাকা। আর মূলা বিক্রি হচ্ছে, মূলা কিন্তু পিরোজপুর বাজারে পাওয়া যাচ্ছে, সেটা বিক্রি হচ্ছে 50 টাকা করে। এছাড়া কলার হালি সেটা বিক্রি হচ্ছে 30 টাকা করে। পাতাকপি 80 টাকা ধরে বিক্রি হচ্ছে এবং যে শাক, যে লাল শাক, পুঁই শাক, এই যে শাকগুলো আছে সেই শাকগুলো কিন্তু বিক্রি হচ্ছে 20 থেকে 30 টাকা মুঠি ধরে বিক্রি হচ্ছে, অনেকটাই বিক্রি হচ্ছে। এবং আমি একটু কিছু বলে রাখি যে এছাড়াও যে পেঁয়াজ থেকে শুরু করে স্থানীয়রা বলছে যে মাছের দামটা কিন্তু তুলনামূলক অনেকটাই বেশি ধরে বিক্রি হচ্ছে। তাই তারা বলছে যে বন্যার পরপরই দ্বিতীয় এই যে কৃষি যে ফসল অনেকটাই নষ্ট হচ্ছে এবং সবজি উৎপাদনটা অনেকটাই বন্ধ বর্তমানে এবং অতি বৃষ্টির কারণে একটু সমস্যা, বৃষ্টির কারণে একটু বেশি রয়েছে এবং এই কারণে কিন্তু অনেকটাই সমস্যা হচ্ছে বাজারে। মধ্যবিত্ত যারা বলছে, যারা প্রতিনিয়ত যারা বাজার করে, তারা বলছে যে এই যে ঊর্ধ্বগতি যেটা যদি কমানো না হয় অথবা সরকার যদি কোনো ব্যবস্থা না হয় অথবা এই যারা চাষি তাদেরকে ভর্তুকি দেওয়া না হয় তাহলে কিন্তু এই যে ঊর্ধ্বগতির যে ধারাটা সেটা কিন্তু সাধারণ মানুষের জন্য অনেকটাই সম্মুখীন হতে হবে বলে তারা ধারণা করছে। এবং আমি একটু বিষয় বলে রাখি যে এই সবজি বাজারের পাশাপাশি অন্যান্য বেশিরভাগ সবকিছুর দাম কিন্তু অনেকটাই ঊর্ধ্বগতি। আমি বলছি যে মাছের কথা বলে থাকি, মাছের যে মাছটা পিরোজপুর বাজারে মাছটা কিন্তু হচ্ছে সমুদ্রের মাছ ধরা বন্ধ থাকার কারণে মাছের দামটা অনেকটাই ঊর্ধ্বগতির দিকেই আছে। কেননা বন্যায় ঘেরের মাছ অনেকটাই রিমাল যে ঘূর্ণিঝড় সেটা ঘেরের মাছ বের হয়ে যাওয়ার কারণে মানুষের মাছের দামটা অনেকটাই বেড়েছে এবং তারা বলছে যে পিরোজপুর বাজারে যে মাছটা পাওয়া যায় নদী বৃষ্টিতে পিরোজপুর জেলা হলেও মাছগুলো শুধু চাষের মাছটাই অনেকটাই বেশি পাওয়া যায়, এই কারণে অনেকটাই দাম বেশি। আর যে সবজির কথা বলছি যে তারা যদি স্থানীয়ভাবে যে সবজি চাষটা হয়ে থাকে সেই চাষটার পরপরই এবং শীতকালীন সবজিটা যদি বাজারে আসা শুরু করে তাহলে কিন্তু অনেকটাই মানে দামটা কমের দিকে যাবে বলে তারা ধারণা দিচ্ছে। মূলত আমার কাছে এই সবজি বাজার থেকে আজকে অরিন এই ছিল সর্বশেষ সবজি বাজারে। দর্শক, পিরোজপুর থেকে সবজি বাজারের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। দর্শক, এবার ফলের বাজার দর জানাতে জয়পুরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রেজাউল করিম রেজা। রেজা, সেখানে ফলের বাজার দরের কি অবস্থা দেখছেন জানাবেন। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আমি এখন দাঁড়িয়ে আছি জয়পুরহাটের যে ফলের বাজার, এই ফলের বাজারের জয়পুরহাট রেল গেটে অবস্থিত, জয়পুরহাট শহরের 0 পয়েন্টে। এই ফলের বাজারে আমি একটু জানাতে চাই এবং দেশ টিভিতে দর্শকদের জন্য আমি দেখাতে চাই যে আসলে ফলের বাজার কিন্তু যে আমাদের বিগত বছর যে সময় যে ফলের যে মৌসুমি সবজি ছিল সেগুলোও কিন্তু ডবল দাম,
পাশাপাশি যে আমাদের যে যেটা সবসময় যে সব মানে এই ফলগুলো বিক্রি হয়, এই ফলগুলো যেমন কমলা, মালটা, আঙ্গুর, এগুলো কিন্তু গত বছর কিন্তু ছিল হচ্ছে 200 বা 220, 30, 250 টাকার মধ্যে, কিন্তু এবারে আঙ্গুরের দাম কিন্তু 550 থেকে 600 টাকা। তেমনিভাবে কিন্তু এই মালটার দাম কিন্তু ওই আপনার ছিল হচ্ছে 300 টাকা বা এরকম, কিন্তু এবারে কিন্তু 600, 650, 700 টাকা পর্যন্ত। আমি একজন এখানকার বিক্রেতার সাথে কথা বলে জানতে চাই যে আপনারা ফলের দামের এত ঊর্ধ্বগতি কেন, মানে আপনারা কি দামে বিক্রি করছেন? আসলে এটা ডলার সংকটের কারণে আপনার ফলটা আমদানিও কম হচ্ছে, তারপর ইয়াকে সমস্যা হচ্ছে আর কি। তারপর আপনার মালটা বিক্রি হচ্ছে 240 থেকে 260 টাকা কেজি, আঙ্গুর বিক্রি হচ্ছে আপনার 550 থেকে 600 টাকা কেজি, বেদানা বিক্রি হচ্ছে 400 টাকা থেকে শুরু করে 650 টাকা। তারপর দেশি ফল যেমন ড্রাগন বিক্রি হচ্ছে 180 থেকে 240 টাকা। দামের ঊর্ধ্বগতি এত কেন? আপনারা কি বেশি নিচ্ছেন, না আপনাদের বেশি দামে কিনতে হচ্ছে, না কি কারণে? আমাদের বেশি দামে কিনতে হচ্ছে দেখে আমরা বেশি দামে বিক্রি করতেছি, কারণ আপনার মৌসুমি ফল যেমন ড্রাগনটা মানে ফলন কম হচ্ছে, এই জন্য আমদানিটাও কম। তারপর আপেল বিক্রি হচ্ছে 300 থেকে 340 টাকা কেজি, সাদা আঙ্গুর বিক্রি হচ্ছে আপনার 500 থেকে 600 টাকা কেজি, তারপর মালটা বিক্রি হচ্ছে 240 থেকে 280, 300 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে আর কি। আচ্ছা, যেটা আমি যে ক্রেতাদের সঙ্গে কথা বলে যেটা জানতে পেরেছি যে আপনারা যে ক্রেতারা যেটা জানিয়েছেন যে মানে অন্য বছরে যে আমরা আম কিনে থাকি, এটা কিন্তু আমের মৌসুম চলে গেল, আম কিন্তু আমরা অন্য বছরে 40 টাকা, 50 টাকা বা 60 টাকার মধ্যে কিন্তু আম বিক্রি হয়, এবারে কিন্তু 120 টাকা কেজিতে আম বিক্রি হচ্ছে বাড়িফোর আম। অন্য যে আমগুলো আছে সেটা 80 থেকে 90 টাকা, 100 টাকা, 120 টাকা। তো এখানে একজন ক্রেতার সঙ্গে আমি কথা বলে জানতে চাই, আপনি ফল কিনতে এসেছেন, আপনার ফলের কেমন দাম, মানে একটু কি পরিস্থিতি আপনি একটু জানাবেন? ফলের দাম বেশি হচ্ছে দিন দিন। ফল আপনি মানে অন্য বছরের চেয়ে এবছর কি দাম মনে হচ্ছে বেশি না কম? বেশি, অন্য বছর তো দাম বেশি হয়। আচ্ছা, আরেকটা বিষয় আমি একটু মানে সাধারণ ভোক্তা বা ক্রেতাদের সঙ্গে কথা বলে যেটা জানতে পেরেছি, এখানে কিন্তু ভোক্তা অধিকার বা যেখানে যে বাজার মনিটরিং যে কৃষি বিপণন বা যে অন্য সংস্থাগুলি আছে সরকারের, সেগুলো কিন্তু নিয়মিত মনিটরিং তারা ব্যবস্থাগুলো কিন্তু জোরদার না থাকার কারণে কিন্তু লাফিয়ে কিন্তু দাম বাড়ছে। যেরকম গত সপ্তাহে কিন্তু অনেক জিনিসের দাম যেটা ছিল 400 টাকা, আজকের বাজার কিন্তু সেটা 500, 550 টাকা পর্যন্ত। যে তারপরে এরকম ভাবেই কিন্তু প্রত্যেকটা জিনিস, তারপরে আপনার আপেল ছিল যেটা 250 থেকে 300 টাকা, 280 টাকা, সেটা কিন্তু 320 থেকে 350 টাকা, এবং প্রতিদিনই কিন্তু আঙ্গুরও ছিল এরকম 400 টাকা, 450 টাকার মধ্যে। আজকে কিন্তু আঙ্গুরের বাজার কিন্তু 550 টাকা। তো এভাবেই কিন্তু প্রত্যেকটা জিনিস কিন্তু প্রতিনিয়ত কিন্তু মানে বেড়ে যাচ্ছে। তো এখানে যেটা ভোক্তারা জানিয়েছেন যে কঠোরভাবে বাজার মনিটরিংটা করা দরকার, ফলের বাজারের মনিটরিং কম, আর ফল বিক্রেতারা যেটি আমাকে জানিয়েছেন যে, এবং বড় ব্যবসায়ীরা যারা এখানে ফলের আড়তদার, তারা যেটা জানিয়েছেন যে অধিকাংশ ফলগুলো তারা এলসিতে সরবরাহ করে, এবং এলসির ডলারের দাম বেশি, এবং এলসিতে বেশি দামে কেনার কারণে কিন্তু তারা বেশি দামে কিনে আনতেছে, আর খুচরা বিক্রেতারা কিন্তু বেশি দামে এখানে কিন্তু সরবরাহ করে কিন্তু তারা ক্রেতাদের কাছে একটু বেশি দামে বিক্রি করছে। তবে এখন সর্বোপরি বলা যায় যে গরিবের কিন্তু ফল কেনাটা একটা দুঃসহ ব্যাপার হয়ে গেছে। তো জয়পুরহাটের ফলের বাজার থেকে এই ছিল আমার সর্বশেষ। আমি এখন স্টুডিওতে চলে যাচ্ছি। দর্শক, জয়পুরহাটের ফলের বাজার নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রেজাউল করিম রেজা। এই ছিল এখনকার দেশ জনপদ লাইভ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। এছাড়া সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ।